ইসরায়েলের একটা মাস্টার প্ল্যান আছে, যে ইসরায়েলের প্ল্যানটা হলো যে আমেরিকা চিরদিন থাকবে না, রিজিম চেঞ্জ ইরানে হতেই হবে যত সময় লাগুক। আমেরিকা তো হেরেছে, ইসরায়েল তো হারে নাই। ইসরায়েলের ইচ্ছা ছিল, এখন ইসরায়েল কি চায় ইরানকে নিয়ে আমেরিকার বিভিন্ন বিষয়ে তারা অ্যাটাক করবে ইরানের নাম দিয়ে। আমি গতকালকে দেখলাম যে যে ইরানিয়ান ইরানিয়ান তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মারান্ডি উনি বলছেন যে এই এই শান্তিটা মনে হয় হবে না, এবং নেক্সট ওয়ার যেটা হবে এই যুদ্ধটা অনেক বড় হবে, এবং এটা এন্টায়ার মিডল ইস্ট হবে, এবং এটা হাতে আরো অনেক প্লেয়ার যোগ হবে উনি বলছেন। এবং ইরান তার অনেক বেশি আধুনিক যন্ত্রপাতি, তাদের আর্সেনাল ব্যবহার করবে যেগুলো আগে করে নাই। একই সাথে এটা এটা আজকের খবর যে ইরানের নেভি থেকে একটা মেসেজ আসছে রেডিওতে, ইরানের রেডিওতে, যেটা সকলের উদ্দেশ্যে, ওই যে আপনার হরমুজ প্রণালীতে, যে দিস ইজ ইরানিয়ান নেভি স্পিকিং, যে বলছে যে দিস ইজ ইরানিয়ান আমাদের সুইডেনের আদেশে ইডিয়েটের কোন টুটে মেসেজটা এসেছে, আপনি যার চিন্তা করে দেখেন। আহ, ইরানের পার্লামেন্টে আজকে ইরানের অনেক পার্লামেন্টারিরা বসেছিল, এবং তারা মানে সবাই বলেছে যে চারটা বিষয়ে ইরান কোনো ধরনের ছাড় দিবে না। তার নিউক্লিয়ার ইস্যুতে ছাড় দিবে না, তার হরমুজ ইস্যুতে কোনো ছাড় দিবে না, তাদের উপরে যে আপনার স্যাংশন দেওয়া হয়েছে কোনো ছাড় দিবে না, লেবানন ইস্যুতেও ইরান কোনো ছাড় দিবে না। একই সাথে একই সাথে দেখেন, আহ, ইরানের যেটা ইউএস এর নিউজ পেপারে এসেছে যে ইরানের মিসাইল ক্যাপাবিলিটি এখন 70% আছে। তারা তাদের অনেক মিসাইল কিংবা অনেক সাইট গুলো মাটির নিচে চলে গেছিল, তারা এগুলো আবার রিভাইভ করেছে। একই সাথে তাদের ড্রোন ক্যাপাবিলিটি অনেক বৃদ্ধি পেয়েছে এখন। যুদ্ধের আগে ইরান একদিনে রাফলি 350 থেকে 400 ড্রোন তৈরি করতে পারতো, এখন নাকি তারা 3 থেকে 4 হাজার ড্রোন একদিনে তৈরি করতে পারে। এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে আমরা ড্রোনের বন্যা বইয়ে দিব, আমরা হাজার হাজার ড্রোন একসাথে দিয়ে আমরা ইসরায়েল আমেরিকাকে অ্যাটাক করব। আমরা আজকে দেখেছি যে কয়েকটা শিপে হরমুজ প্রণালীতে যে অ্যাটাক হয়েছে, এটাকে সোয়ার্ম অ্যাটাক বলে। ওই আপনার মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে মানে অনেকগুলা যে তারপরে অ্যাটাক, এই সোয়ার্ম অ্যাটাকটা এই ইরানিয়ান নৌবাহিনী এই প্রথম অ্যাপ্লাই করলো এই হরমুজে, যে তারা একসাথে অনেক অসংখ্য স্পিডি আপনার স্মল বোর্ড গুলো যে তারপরে তারা অ্যাটাক করেছে। তো আর ইরানের স্পিকার তো ক্লিয়ার বলেছেন যে তোমরা আমাদের গ্রাউন্ড ফোর্সের অ্যাসিমেট্রিক ওয়ার কিন্তু তোমরা এখনো দেখো নাই। তো আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ রেডি আছি। একই সাথে আপনার যে স্যার যেটা বললেন একটু আগে, আমি এটার সাথে একমত। বাট সেখানে আরো একটা বিষয় যে আজকেই আপনার এই যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভারভ, উনি কিন্তু ওনাকে আরব নেতারা বলেছিল যে আপনি ইরানের পক্ষে যাচ্ছেন কেন। তো উনি খুব মানে খুব ক্লিয়ারলি বলেছেন যে ইরানের যে 170টা বাচ্চা মারা গেল, তোমরা কেউ কি কন্ডেম করেছো? করো নাই। তার মানে ইরান যে যুদ্ধ করছে ওই যুদ্ধ চলবে, এবং ওই যুদ্ধের সাথে আমরাও আছি। একই সাথে যে জেফ্রি সাচ, যার কথা স্যার এতক্ষণ বললেন, উনি একটা থিঙ্ক ট্যাঙ্ক ইউএস এর, উনি আজকে বলেছেন যে এই মুহূর্তে রাশিয়া, চায়না এবং ইউরোপের উচিত আমেরিকাকে শক্ত ভাষায় বলা যে ইউ জাস্ট গো অফ, কারণ তুমি একা এটা হ্যান্ডেল করতে পারবা না, তোমার সুপার পাওয়ারের দিন শেষ। তো আমি এখন আমার এই ইনফরমেশন গুলার শেয়ারিং এর সাথে আমি জাস্ট দুইটা অ্যাঙ্গেলের কথা বলি, যে কারণে আসলে এই সবকিছু নেগোসিয়েশন বলি আর যাই বলি, সবকিছুর আসল বাধাটা দিবে তো ইসরায়েল। কেন বাধাটা দিবে? কারণ ওই যে যেটা বললাম যে ইসরায়েল তার সেই গ্রেটার ইসরায়েল ওই প্রজেক্ট থেকে ফেরত আসবে না। অনেকেই যেমন বলছে যে আচ্ছা আমেরিকা কিভাবে যুদ্ধ করছে, আমেরিকার স্ট্র্যাটেজি কিংবা তাদের কি কিছু আছে, সে ব্যাপারে অনেক ডাউট আছে। ইসরায়েলের তো একটা ক্লিয়ার রোড ম্যাপ আছে, যে তাদের এই ইসরায়েল এইটা গ্রেটার ইসরায়েল হবে, এটা এইখানে যাবে, তাদের একটা ক্লিয়ার রোড ম্যাপ আছে। এবং আমরা অনেকেই জানি এবং এবং এই কথাগুলো ওয়েস্টার্ন মিডিয়াতে আরো বেশি আসছে যে এই ইন্টার মিডল ইস্টের ইউএস পলিসি কি হবে, হাউ ইউএস আমেরিকা মিডল ইস্টকে হ্যান্ডেল করবে, সম্পূর্ণ জিনিস গত 30-40 বছরে ডিকটেট করেছে হলো ইসরায়েল। এবং ইসরায়েলের ব্রেন চাইল্ডেই ইরাকে অ্যাটাক হয়েছে, ইসরায়েলের পরামর্শ এবং ইসরায়েলের ষড়যন্ত্রেই আপনার সিরিয়াতে অ্যাটাক হয়েছে, আপনার লিবিয়াতে অ্যাটাক হয়েছে, সবগুলো হয়েছে।
তো এখন আমাদের কথা থাকতে পারে, আচ্ছা ইরাকে আমেরিকা তো হেরেছে, ইসরায়েল তো হারে নাই। ইসরায়েলের ইচ্ছা ছিল, এখন ইসরায়েল কি চায় ইরানকে নিয়ে? ইসরায়েল এটা ক্লিয়ার করেছে, এবং আপনার ওয়েস্টার্ন পণ্ডিতরা বলছে যে ইসরায়েল চায় যে ইরান যেন খুব দরিদ্র অবস্থায় থাকে, এবং এই অর্থনৈতিক স্যাংশনটা যেন যে কোনো মূল্যে চালু থাকে। কারণ ইসরায়েলের ধারণা যে এই দরিদ্র ইরানকে হ্যান্ডেল করা সহজ। এই অর্থনৈতিক স্যাংশনটা যদি তুলে নেওয়া হয়, ইরান ধনী হয়ে যাবে, ইরান শিক্ষিত, ইরানের টেকনোলজি আছে, ওদেরকে তখন হ্যান্ডেল করা ডিফিকাল্ট হবে। যে কোনো মূল্যে ইরান যেন দরিদ্র থাকে, যে কোনো মূল্যে ইরান যেন ফ্র্যাগমেন্টেড থাকে, এবং রিজিম চেঞ্জ ইরানে হতেই হবে যত সময় লাগুক। কারণ ইসরায়েল যেটাই চাক না কেন, রিজিম চেঞ্জ না হলে ওইটা বাস্তবায়ন হবে না। এটা ইউরেনিয়াম বলি, এটা মিসাইল ক্যাপাবিলিটি বলি, এটা হরমুজ বলি, এটা হোয়াট এভার ইট ইজ, এটা রিজিম চেঞ্জ না হলে হবে না। এবং ইসরায়েলের ইচ্ছা যে একটা শিয়া সুন্নিদের ভিতরে একটা গ্যাঞ্জাম কিভাবে করা যায়। এবং এবং একই সাথে ইসরায়েলের একটা মাস্টার প্ল্যান আছে, যে ইসরায়েলের প্ল্যানটা হলো যে আমেরিকা চিরদিন থাকবে না, এবং আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল একটা গ্রেটার পাওয়ার হিসেবে এই রিজিয়নে কিভাবে থাকতে পারে, এইটার জন্য সে একটা হেক্সাগন, মানে 6টা দেশ এবং সংস্থাকে নিয়ে সে একটা জোট করার তার একটা মাস্টার প্ল্যান অনেক দিনের। এই হেক্সাগনে কারা থাকবে? একটা কি প্লেয়ার হিসেবে থাকবে ইসরায়েলের পরেই হলো ইন্ডিয়া। এই আরব দেশের অ্যালাই গুলা নিয়ে একটা গ্রুপ থাকবে, যার লিডিং এ থাকবে হলো আরব আমিরাত। ইসরায়েলের প্ল্যান, এখানে সাইপ্রাস থাকবে, এবং এখানে গ্রিস থাকবে, এবং রাশিয়া কারেকশন, আফ্রিকার একটা অংশ থাকবে এখানে। এটা ইসরায়েলের প্ল্যান। এবং এইটার অংশ হিসেবেই সোমালিয়াতে, যে নতুন একটা সোমালিয়া ল্যান্ডে তারা তাদের একটা রাষ্ট্রদূত দিয়েছে। এবং এই যে হেক্সাগন তারা যে একটা তৈরি করতে চাচ্ছে, এটা তাদের এম হলো যে ইসরায়েল শুধু রিজিয়নাল ফোর্স না, একটা গ্লোবাল ফোর্স হিসেবে এই মিডিল ইস্টকে, এই এন্টার মিডিল ইস্ট ইনক্লুডিং সি, সে ইসরায়েল ডোমিনেট করবে এবং কন্ট্রোল করবে। এবং ইসরায়েল একটা এক্সট্রিম সুন্নি গ্রুপ রেডি করবে শিয়াদের সাথে যুদ্ধ করার জন্য। আপনার ওয়েস্টার্ন মিডিয়ার যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তাদের ভয়টা হলো যে নেতানিয়াহু জানে, এবং ইসরায়েল হয়তো মানে গো আউট অফ অর্ডার না, মানে আউট অফ কন্ট্রোল। ইসরায়েল ডেলিভারেটলি উইল গো আউট অফ কন্ট্রোল অফ ইউএসএ, এবং ইউএসএ এর কোনো অপশন থাকবে না তখন, মানে এই ইসরায়েলকে ওন করার জন্য এই যুদ্ধে তাকে সামিল থাকতেই হবে। ইউএসএ এর মানে এটা হলো ইসরায়েলের একটা লাস্ট অপশন, যে ইসরায়েল উইল গো আউট অফ কন্ট্রোল, কিন্তু ইউএস এর তো কোনো অপশন নাই। এই ইসরায়েলের সাপোর্টের জন্য তাকে লেগে থাকতেই হবে। কারণ হলো আপনার এই থিঙ্ক ট্যাঙ্ক গুলো ইসরায়েলিকে বলছেন যে ইসরায়েল সব ধরনের এই করবে, তারা তাদের ফলস ফ্ল্যাগ, তারা আমেরিকার বিভিন্ন বিষয়ে তারা অ্যাটাক করবে ইরানের নাম দিয়ে, তারা ফেক অনেক কিছু করবে, বিকজ তাদের নামটাই হলো দে আর দি স্পয়লার অফ দি ওয়ার। তো এই কাজগুলো ইসরায়েল করবে। তো এখন এই যুদ্ধের বিষয়ে ভবিষ্যতের একটা কি আছে, এই বিষয়ে গতকালকে ইসরায়েলের নিউজ পেপার জেরুজালেম পোস্ট, তারা আবার একটা বিষয় বলেছে যে এই ইরানকে যদি আমরা কন্ট্রোলে নিতে চাই, সব থেকে বড় ফ্যাক্টরটা হলো চায়না। ইরানকে এই মুহূর্তে যুদ্ধ থেকে ফেরানোর সব থেকে বড় ফ্যাক্টরটা হলো চায়না। লজিকটা হলো যে চায়নাটা হলো ইরানের অক্সিজেন। যে এই শত ধরনের আপনার যে স্যাংশন আছে, এর ভেতরেও চায়না হলো ইরানের ইকোনমিটাকে সচল রেখেছে। চায়না হলো ডিপ্লোম্যাটিক্যালি ইরানকে প্রোটেক্টেড রেখেছে, এটা জাতিসংঘে ভেটো দেওয়া হোক অথবা ইউরোপকে বলা হোক, অন্য যে কোনো ভাবে, মানে আপনার ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি চায়না আপনার ইরানকে হলো প্রোটেক্টেড রেখেছে। এবং এই যে সিজ ফায়ারের পরে চায়না রিকোয়েস্ট করেছিল বলেই ইরান তার হরমুজটা ফর টাইম বিং ওপেন করেছিল। তারপরে ইরান যখন আবার হরমুজ বন্ধ করে দিল, চায়না কিছু বলে নাই। তার মানে চায়না যে সাইলেন্ট আছে, এটার মেসেজটা হলো যে চায়না ইরানের সাথে আছে। তো এখন এই ক্ষেত্রেই তারা ইউএসএ কে সাজেশন দিয়েছে যে ইউএসএ এর নেগোসিয়েশন টেবিলে বসার আগে ইউএসএ এর একমাত্র হোপ হলো চায়নাকে ম্যানেজ করা। কারণ হলো চায়না যদি তাদের যে এই আনকন্ডিশনাল সাপোর্ট গুলা যদি দিয়ে যায়, বিশেষ করে এই ইকোনমিক যে সাপোর্ট যেটা আছে, আবার আপনার অন্যান্য যে সাপোর্ট গুলা ডিপ্লোম্যাটিক্যালি, তাহলে কখনো ইরানকে সেই ব্রেকিং পয়েন্টে নেওয়া যাবে না। ইরান কখনো সেই ব্রেকিং পয়েন্টে যাবে না। এবং
ইউএস এর অনুকূলে, ইউএস এর পছন্দ মতো কোনো নেগোসিয়েশনে আনা যাবে না। অনলি চায়না যদি চায়, চায়না যদি চায় তাহলে হয়তো ইরান একটু নমনীয় হবে, ইরান একটু নমনীয় হবে। এটা মানে পুরোপুরি ডিপেন্ড করছে হলো চায়নার উপরে। আমিও এটার সাথে একমত, আমিও এটার সাথে একমত। তবে তবে এইখানে ইরানের ইরানের ভেতরেও কিন্তু একটা, এই নেগোসিয়েশনের ব্যাপারেও কিন্তু একটা ট্রিকি প্রবলেম আছে। ট্রিকি প্রবলেমটা আছে হলো, আমি এখানে তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছি ইরানের ভিতরে। এই যে নেগোসিয়েশন টিমে যে টেবিলে যারা আছেন, তারা যদি এমন কোন নেগোসিয়েশনে, কারণ ইরানের সাধারণ জনগণ কিন্তু পারবে না, তাহলে কিন্তু ইরানের সাধারণ জনগণ মানবে না, আইসিস মানবে না, ইরানের সুপ্রিম লিডার মানবে না। তো তার মানে কিন্তু নেগোসিয়েশনটা এমন হতে হবে যেটা ইরানের সাধারণ জনগণ একসেপ্ট করে, আবার ইরানের আইআরজিসি একসেপ্ট করে, ইরানের সুপ্রিম লিডার একসেপ্ট করে। এই মুহূর্তের মেসেজটা হলো, ইরানের সুপ্রিম লিডার এবং সাধারণ জনগণ, ইরানের মহিলারা পর্যন্ত, তারা ইরানের কোর ইস্যুগুলোতে ছাড় দিতে রাজি না। তারা ইরানের এই কোর ইস্যুতে ছাড় দিতে রাজি না। তারা শহীদ হওয়ার জন্য রাস্তায় ওয়েট করছে, তারা শহীদ হওয়ার জন্য রাস্তায় ওয়েট করছে। তো এ কারণেই এ কারণে আমি এই মুহূর্তে এই যুদ্ধের যে শেষ হবে এটা আমি আশা করছি না, এবং আমি অবাকও হব না যে একটা বড় দল, একটা মনে করেন একটা ফুটবল ম্যাচের একটা বড় দল, সে কিংবা ব্রাজিল 2-0 গোলে পিছায় আছে, হাফ টাইমের পরে কিন্তু তারা সব শক্তি নিয়ে একটু গোল শোধের জন্য ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তো আমি অবাক হব না যে কোনো কারণে এই নেগোসিয়েশনটা ভেস্তে গেলে আমেরিকা এবং ইসরায়েল মিলে একটা বড় ধরনের একটা অ্যাটাক করবে ইরানের উপরে। তবে আমার ধারণা ইরান এইটার ব্যাপারে, ইরান একেবারে মানে সম্পূর্ণ রেডি আছে, ইরানের ট্রিগারে জি। হাত আছে, এবং ইরানের জনগণ সহ তারা সম্পূর্ণ রেডি আছে। এবং তারা তারা কিন্তু কোনো কিছু কম্প্রোমাইজ করে এই কোনো ধরনের নেগোসিয়েশন চায় না। কোনো কোনো ধরনের কম্প্রোমাইজ করে এই নেগোসিয়েশন ইরানের জনগণ চায় না, এবং এটা আমি শিওর, এবং এটা আমি শিওর। আমি শেষে অন্য একটা বিষয়ে জাস্ট 1 মিনিট একটু কথা বলতে চাই সাগর ভাই, আপনার অনুমতি নিয়ে, যেটা হলো, জি। আমি আজকে ইরানের যে বাংলাদেশে ইরানের যে রাষ্ট্রদূত আছে মিস্টার জলিলি, বাংলাদেশের যে এম্বাসিতে, ওনার একটা সাক্ষাৎকারে আমিও খুব কষ্ট পেয়েছি। উনি খুব দুঃখ নিয়ে বলছেন যে দেখেন, এই যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, ইরানের সাথে যে আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েলের এই যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, এই যুদ্ধ আজীবন থাকবে না। কিন্তু এই এই যুদ্ধে আমাদের সাথে কারা কেমন আচরণ করেছে এটা আমরা মনে রাখবো। এবং উনি বাংলাদেশকে মিন করে বলেছেন যে আহ, আমরা তো কারো কাছে কোনো সাহায্য চাই নাই, আমরা একটু মোরাল সাপোর্ট চেয়েছি, আমরা একটু সহানুভূতি চেয়েছি, বাট সেটা আমরা পাই নাই, সেটা আমরা পাই নাই। এবং আমি আশা করছিলাম যে বাংলাদেশ সরকার অন্তত অ্যাটলিস্ট ইরানকে সহানুভূতিটা জানাবে। এবং আমি বাংলাদেশ সরকারের এই ডিসিশনটার সাথে একমত না। বাংলাদেশ সরকার ইরানের উপরে যে ইসরায়েল এবং আমেরিকা এটাকে হায়না অ্যাটাক বলে, যে প্রথমে যেভাবে অ্যাটাক করেছে এবং স্কুলের বাচ্চাদেরকে মেরেছে, সিনিয়র লিডারশিপকে মেরেছে, এইটাকে নিন্দা জানায় নাই। কিন্তু এটা রিটেলিয়েশন হিসেবে ইরান যে মিডিল ইস্টের বিভিন্ন দেশের ইউএস এর বেসগুলোতে অ্যাটাক করেছে, এইটাকে নিন্দা জানানো হয়েছে, এবং ক্যাটাগরিক্যালি সেটাই মিন করেছেন ইরানের রাষ্ট্রদূত। এবং এটাও বলেছেন যে বাংলাদেশে ইরানের এম্বাসিতে যে ভিজিটার বইতে লেখা আছে, ওইখানে বাংলাদেশের কোনো গভর্নমেন্ট অফিসিয়াল জি। আজ আমি পর্যন্ত দুঃখজনক যে কেউ যে আপনি একটা সাইনও দুঃখজনক দেন যে নাই। তো এই আসলে বিষয়টা, পৃথিবীতে এই বিষয়টা আমাকেও মানবতা বেশ কিছু কষ্ট বলতে দিয়েছে। কিছুই নাই, সবকিছুই রাজনীতি আসে। জি। হ্যাঁ, তো এই বিষয়টা আমাকেও কষ্ট দিয়েছে, কারণ ঐতিহাসিক ভাবে আপনি যত পিছনে তাকান না কেন, বাংলাদেশ সবসময় মজলুমের পক্ষে ছিল। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সরকার সারা বিশ্বের সবসময় মজলুমের সঙ্গে ছিল, পাশে ছিল। এইবার কেন না, এই শিফটটা আমাদের কেন হলো, এই বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে। এটা আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সাগর ভাই।